कहना है कि नरेंद्र मोदी जी कहते कुछ है और करते कुछ है। यही इनकी फॉर्मूला है, यही इनकी स्ट्रेटजी है और इनको ये बदलना ही पड़ेगा। अभी का क्या स्टेटस है? एलओपी राहुल की एलओपी इशू क्या है कि पूरा देश जानता है कि प्रधानमंत्री के शब्दों का कोई मतलब नहीं। प्रधानमंत्री कहते हैं कोऑपरेशन होनी चाहिए, सबको मिलकर काम करना चाहिए, बाहर वो कहते हैं और अंदर कुछ और करते हैं। और हमारे लीडर को कहा गया कि कॉल रिटर्न होगा, अभी तक कॉल रिटर्न नहीं हुआ। तो आप लोग सपोर्ट करेंगे नहीं? राहुल जी सपोर्ट करेंगे नहीं? নির্বাচন উত্তর সময় পরপরই মানে 4-5 দিন আগেই আমরা বলেছিলাম যে ওম বিড়লাই স্পিকার পদে আসবেন, কারণ তিনি যেভাবে সত্যি ভালোভাবে 17তম যে লোকসভা ভালোভাবে চালিয়েছেন, কোনো ঝামেলা হয়নি এবং উনি বিরোধীদের কথাও শুনতেন, ওনার কথাও সদস্যরা শুনতেন। তিনি কিন্তু সময়টা ভাগ করে নিতেন, মানে লোকসভা অনুসারে সময় ভাগ হয়, যার যত লোকসভা সদস্য সেই অনুসারে টোটাল যে সময় আলোচনার সময়টাকে ভাগ করা হয়। এবার যাদের লোকসভা সদস্য বেশি তারা বেশি অংশ পায়, কম অংশ পায় বিরোধীরা। কম অংশ মানে অ্যাকর্ডিং টু দেয়ার নাম্বার অফ এমপিসদের নাম্বার অনুসারে সেটা হয়। সেটা যদি করা যায় তাহলে কোনো দ্বন্দ্ব থাকে না। তিনি সেভাবেই করেছে, যে এর মধ্যে চিৎকার চেঁচামেচি করার কোনো জায়গাই নেই। এইবার কেউ একটু বলতে গিয়ে একটু বেশি সময় বলে ফেলছেন, এগুলো তো কন্ট্রোল করা যায় না। কাউকে 3 মিনিট দিলেন, সে তারা 5 মিনিট বলে ফেললেন। যাই হোক, এভাবে তিনি ম্যানেজ করার চেষ্টা করেছেন। ফলে আমারও মনে হয়েছিল যে এখানে অন্য স্পিকার খোঁজার কোনো কারণই নেই। কিন্তু যেহেতু আগে বিজেপি একক দল হিসাবে সংখ্যাগরিষ্ঠ ছিল 303টা সিটে, ফলে তারা যা খুশি করতে পারত। এবার তো দুটো দল নিয়ে করতে হয়েছে তাদের। জেডিইউ মানে নীতিশের জেডিইউ এবং আমাদের অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর দল। তাহলে এবার তাদের কিন্তু কথা শুনতে হচ্ছে। যাক, তারা এখনো পর্যন্ত কোনো বিরোধিতা করেছে বলে তেমন কোনো জানা যায়নি। তবে একটা জিনিস তো শোনা যাচ্ছে, সেটা হলো যে এবার দুটো পদই বিজেপির হাতে থাকবে, এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়, যেহেতু এবার এনডিএ মানে অন্য দলেরও সমর্থন লাগছে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এই প্রথম স্পিকারের পদ নিয়ে কংগ্রেস লড়াইয়ে নামতে চাইছে। কেশরীর বলে তাদের একজনকে তারা দিতে চাইছে, দক্ষিণ ভারতীয়, তাকে দিয়ে ভাবছে যে এদিক ওদিক করে যদি কিছু ভোট ম্যানেজ করে দেখা যায়। আর এটা আবার অন্যদিক তো একটা হবে যে প্র্যাকটিক্যালি বিরোধীদের অবস্থানটা কতটা, মানে সেই বলে না যে আস্থা অনাস্থা আনা, সেই অনাস্থা আনার মতো অবস্থা হবে, যেখানে একটা কাউন্ট করা যাবে যে কিভাবে এই কাজটা হচ্ছে। সেদিক থেকে কিন্তু বিষয়টা খারাপ না। এই প্রথম সম্ভবত ভোটাভুটি হতে যাচ্ছে স্পিকার পদ নিয়ে। স্পিকার পদটি অত্যন্ত সম্মানিত এবং সবসময় চেষ্টা হয় যে সর্বসম্মতভাবেই স্পিকার নিয়োগ করা হয়। কারণ হচ্ছে যে সবার কথাই তো তার শুনতে হয় এবং তিনি পরিচালনা করেন, কে কতটা বলবে কতটা বলবে না, এই সমস্ত তাকে নিয়ন্ত্রণ করতে হয়। এবং সবসময় মানে বিরোধীদের একটা ভয় থাকে বা অভিযোগ থাকে যে আমাদের বেশিক্ষণ বলতে দেওয়া হচ্ছে না, সরকারি দলকে বেশিক্ষণ বলতে দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি। কিন্তু সবাই জানেন এটা, যে লোকসভার সদস্য কোন দলের কত সদস্য, সেই সদস্য অনুসারেই কিন্তু তারা সময় পান। সময়টা ভাগ হয়, টোটাল যে সময়টা আলোচনা হবে সেই সময়টাকে ভাগ করা হয় কাদের দলে কতজন সদস্য আছে, সেই অনুসারে টাইমটা ভাগ করে দেওয়া হয়।
এইবার সেই দলের একজন বলবেন কি দুজন বলবেন কি পাঁচজন বলবেন সেটা তাদের ব্যাপার, কিন্তু সময়টা এইভাবেই ভাগ করা হয়। সেখানে খুব একটা কারচুপি করার সুযোগ থাকে না। হয়তো একজনে বলতে গিয়ে 2 মিনিটের জায়গায় 1 মিনিট বেশি বললেন, 5 মিনিটের জায়গায় 7 মিনিট বললেন, তখন কিন্তু তাদের অন্য সদস্যদের ঘাড়ে সেটা কোপ পড়ে, পরিষ্কার। এই জায়গায় খুব স্ট্রিক্ট থাকে। ওম বিড়লা খুব ভালোভাবে সেটা কিন্তু করে দেখিয়েছেন গত লোকসভাতে। তাই আমি প্রথম স্পিকারের ব্যাপারে 4-5 দিন আগেই আমি প্রথম যে ভিডিও করি তাতে আমি বলেছিলাম এখানে তো প্রশ্নই আসে না। যেভাবে ওম বিড়লা পরিচালনা করেছেন এবং তিনি যখন জিতেছেন লোকসভাতে, দুটো কারণে এটা তার পক্ষে গেছে, ফলে তিনি স্পিকার হবেন, এটা আমার স্থির বিশ্বাস। কিন্তু কার্যত দেখা গেল সেটাই সঠিক হলো। বিজেপি তার স্পিকার পদে রেখে দিলেন ওম বিড়লাকে। কিন্তু এবার বিজেপি এর বিরোধী দ্বারা, মেনলি রাহুলের নেতৃত্বে, রাহুল বলছে আমাদের ডেপুটি স্পিকার দেওয়া হোক। এটা কিন্তু গণতন্ত্রের একটা স্বাভাবিক চাহিদা, এটা খুব অন্যায় যে চাইছে তা নয়। কিন্তু কংগ্রেস তার নিজের আমলে কি সেটা মেনেছে? কখনো মানেনি। ফলে তারা এখন এসে হঠাৎ করে সংবিধান দেখাচ্ছে, এসব দেখাচ্ছে, এ প্রশ্ন উঠছে যে বামে তারা যে ৭৬ বছর ছিল, ৭০ থেকে ৭৬ বছর তারা যে ছিল, তখন তারা কি করেছে? তারা তো বিরোধীদের কোনো পাত্তাই দেয়নি, কোনো মানে বিরোধী বলে কিছু ছিল তারা সেটা মানতেই চায়নি, তারা এককভাবে চালিয়েছে। মাঝখানে বিজেপি 1-2 বার এসছে, তখন কিন্তু বিজেপি চেষ্টা করেছে, মানে অটল বিহারী বাজপেয়ীর আমলে চেষ্টা হয়েছে যে একটা স্বাভাবিক ইয়ে করা। তখন সোনিয়া একবার ইয়ে করেছিলেন, মানে অটল বিহারী বাজপেয়ীর ব্যাপারে বলছিলেন, বাজপেয়ী কি মানে প্রধানমন্ত্রী কি নিজের কথাই চলেন না তার দলের কথাই চলেন? তারা মানে তারা ব্যক্তিত্ব নিয়ে এটা বোঝাতে চেয়েছিলেন। তার উত্তরে সোনিয়াকে খুব 2-4 কথা শুনিয়ে দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। তিনি বলেছিলেন যে আমি কি সোনিয়ার কথাই চলবো? সোনিয়া যেভাবে মনমোহন সিংকে প্রধানমন্ত্রী হিসাবে পরিচালনা করতেন, তিনি কি সেটাই ভেবেছেন? এইরকমভাবে অনেক কথাবার্তা মানে করেছে। কংগ্রেসের আমলে পিভি নরসিংহ রাও ছাড়া আর কেউ নিজের মনোমতো করে সরকার চালাতে পারেন। যাই হোক, এবার দেখা গেল যে স্পিকার হিসাবে বিরোধীদের দাবি ডেপুটি স্পিকার পদ, সেটা মানেননি। এইবার কিন্তু ভোটাভুটি হওয়ার একটা সুযোগ আসছে। ওরা কে সুরেশকে, সাউথ ইন্ডিয়ান কে সুরেশকে প্রার্থী করছে কংগ্রেস। দেখাতে চাইছে যে যেহেতু মানে অন্ধ্রপ্রদেশের নাইডুর একটা সাপোর্ট আছে এই সরকারে, কাজে যদি মানে ওই দিকের কোনো সদস্যকে দাঁড় করালে নাইডুর দল থেকে ভাঙানো যায় কি না, ইত্যাদি ইত্যাদি অনেক রকমই আছে। আবার আর একটা জিনিস সাথে পরিষ্কার হয়ে যাবে, সেটা হচ্ছে যে এই সরকারের একটা অনাস্থা প্রস্তাব আসলে যেমন ভোটাভুটি হয়, পরিষ্কার হয়ে যায় যে এই সরকার টিকবে কি টিকবে না। এটারও একটা যদি হয় আর কি ভোটাভুটি, তাহলে এটাও একটা ভালো জিনিস সামনে আসবে। অনেকে বলছে এটা তো সরকার এনডিএ সরকার, যে কোনো সময় ভেঙে যেতে পারে, সহযোগী দলরা কেটে পড়তে পারে। এই যে একটা ভুল ভ্রান্তিরা অপোজিশনরা তৈরি করে রেখেছে, একটা বাতাবরণ তৈরি করে রেখেছে যাতে মানুষ এই সরকারকে বেশি বিশ্বাস না করে, বেশি আস্থা না রাখে, সেই জায়গাটাকে নাড়া দেওয়ার জন্য এইসব করতে হচ্ছে কংগ্রেসকে। এটা তাদের পলিসি, তারা করবেই। এটা বিজেপি ওখানে থাকলে বিজেপি করতো, এটা পলিসি হয়, নতুন কিছু নয়। তবে মানে ভোটাভুটি পর্যন্ত ব্যাপারটা যাবে কিনা এটা নিয়ে এখন প্রশ্ন। ভোটাভুটিতে যদি যায় তাহলে অনেক কিছু একদিকে ভালো হবে, অনেক কিছু মীমাংসা হবে, আবার আরেকদিকে একটা বাজে এক্সাম্পল মানে উদাহরণ হয়ে থাকবে, ব্যাড ইনস্ট্যান্ট হয়ে থাকবে। সে ব্যাড ইনস্ট্যান্টের ফলে আমাদের যে সুস্থ ডেমোক্রেসির জায়গাটা, সব জায়গায় শুধু চ্যালেঞ্জ হলে তাহলে ডেমোক্রেসির
জায়গায় সবটাই যদি ভোটে নির্ধারিত হয়, তাহলে ডেমোক্রেসির নিজস্ব যে একটা শক্তি, পাওয়ার, ফোর্স, মানে এনফোর্স করার একটা জায়গা থাকে, সেই জায়গাটা ক্রমাগত মানে সংকুচিত হবে। তাই কিছু কিছু ক্ষেত্রে মৌখিক মানুষের পরস্পরের বিশ্বাস, ভালোবাসা, আস্থার উপর দাঁড়িয়ে অনেক সিদ্ধান্ত ডেমোক্রেসিতে নেওয়া হয়। এই জন্যই ডেমোক্রেসিকে এত বেশি অগ্রগণ্য মনে করা হয় এবং প্রো পিপল মনে করা হয়, যে এটা মানুষের কথা ডেমোক্রেসিতে বলা যায় এবং বলে। যাই হোক, দেখা যাক কি হয়। যেটাই হোক না কেন, কোনোটাই খারাপ কিছু নয়। আমার মনে হয় যে ঠিক আছে, যদি একটা ভোটাভুটি হয় তাহলে অনেক কিছুর, অনেক ব্যাপারে মীমাংসা হয়ে যাবে। দেখা যাক কি হয়। আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সামনে আসি। একটু লাইকস দেবেন, একটু আমাদের শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। খুব দ্রুতভাবে আমাদের অনেকেই সাবস্ক্রাইব করছেন, আমরা নতুন একদম, কিন্তু দেখছি প্রচুর সাবস্ক্রাইব করছেন অনেকে। তাদের আন্তরিক ধন্যবাদ। তাদের বয়স্কদের শ্রীচরণে নমস্কার, সমবয়সীদের ভালোবাসা এবং জুনিয়রদের স্নেহাশিস। আপনাদের এই সাপোর্টের জন্যে আমরা আমাদের কথা বলার সুযোগ পাই। নমস্কার।